আর টপিকটা হচ্ছে ইন্ডিক ট্রেডিশন অ্যান্ড দি রাইজ অফ মোদি হারমিউনেটিক এনগেজমেন্ট। এই টপিকটার ব্যাপারে কিছু বলার আগে আমি একটা জিনিস ভালো করে জানিয়ে দিই কি আমি এই ম্যাটারে এক্সপার্ট হচ্ছি না, কিন্তু আমার কিছু অবজারভেশন আছে। আমি একটা অ্যানথ্রোপোলজিস্ট হচ্ছি, আর অ্যানথ্রোপোলজিস্টরা অবজারভেশন থেকেই সব কিছু শেখে। তাই ওই অবজারভেশনগুলো আমি ফারাদ স্যারের সাথে শেয়ার করছিলাম, আর ওই অবজারভেশনগুলি আপনাদের কাছে আমি এখানে রাখবো। মানে প্রথম কথা তো ইন্ডিক ট্রেডিশন হচ্ছে কি, ওটা জানবার আগে হারমিউনেটিক্স কেন ইম্পর্টেন্ট সেটার ব্যাপারে আমরা একটু কথা বলবো। তো হারমিউনেটিক্স অ্যাজ এ স্কুল অফ থট এটা নতুন না সাউথ এশিয়ার জন্য, এটা নতুন না আমাদের পৃথিবীর ইতিহাসের জন্য, ম্যানকাইন্ডের ইতিহাসের জন্য। হারমিউনেটিক্সের লিটারাল ট্রান্সলেশন হচ্ছে টু রিড, টু ট্রান্সলেট, টু ইন্টারপ্রেট, এটাই মানে হচ্ছে হারমিউনেটিক্সে। এবার হারমিউনেটিক্স অ্যাকোয়ার্ড ইম্পর্টেন্স when Protestants started protesting against the Catholic Church in Europe. Protest মানে there are different denominations in Christianity. অনেক রকমের ইসাই আছে আমাদের পৃথিবীতে, ট্রেডিশনস আছে, ক্যাথলিক্স আছে, প্রোটেস্ট্যান্টস আছে, দিস ইজ দ্য মেজর ফ্যাকশন। তো যখন প্রোটেস্ট্যান্টরা যখন ক্রিটিক করতে লাগলো, আলোচনা করতে লাগলো ক্যাথলিক্সদের ইউরোপের মধ্যে, বললো কি who the hell are you to tell me what the God desires from me or what the God expects from this society? তখন যে আছে ওরা বললো কি বাইবেল আছে আমাদের কাছে, আমরা নিজে বাইবেলকে ইন্টারপ্রেট করব, আমরা নিজে বাইবেলের কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি করব। ওখান থেকে যে আছে হারমিউনেটিক্স খুব পপুলারিটি অ্যাকোয়ার করা শুরু করলো। তো ওই ক্যাথলিসিজমের মধ্যে যে একটা পোপদের, ক্লার্জিম্যানদের একটা কন্ট্রাক্টরের মতন একটা ব্যবহার ছিল, সেই জিনিসটাকে ওরা নেগেট করা শুরু করলো। সো ওয়াই ইজ হারমিউনেটিক্স ইম্পর্ট্যান্ট? হারমিউনেটিক্স ইম্পর্ট্যান্ট কেন হচ্ছে আমাদের জন্য? হারমিউনেটিক্স আমাদের শেখায় কি আমরা সত্যকে নানান রকমভাবে যে আছে অ্যাপ্রোচ করতে পারি। উই ক্যান অ্যাপ্রোচ ট্রুথ ফ্রম ডিফারেন্ট ভ্যান্টেজ পয়েন্টস। এবারে আমি যদি সবাইকে বলি কি আপনারা কি দেখছেন বলুন, তো রুবেলদা বলবে কি আমি অমুক 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 বই দেখতে পাচ্ছি, এসি দেখতে পাচ্ছি, জানলা দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি ওই আলমারিটা দেখতে পাচ্ছি। আমি এখানে যদি জিজ্ঞাসা করি নিজেকে আমি কি দেখতে পাচ্ছি, তো আমি তো এসি দেখতে পাচ্ছি না, আমি তো দরজা দেখতে পাচ্ছি না, আমি তো ঘড়ি দেখতে পাচ্ছি না। আমি কি বলবো রুবেলদা ভুল বলছেন? রুবেলদা ভুল বলছেন না, উনি নিজের জায়গার থেকে যা দেখতে পাচ্ছেন সেটা বলছেন, রাইট? আর আমি যেটা নিজের জায়গার থেকে দেখতে পাচ্ছি আমি সেটা বলছি। তো ট্রুথ ইজ এ পাথলেস ল্যান্ড ফর মি, at least for an anthropologist it's a pathless land. If I'm a social activist I'll have a different kind of position, I'll have a different kind of take, কিন্তু as an academician truth is always a pathless land for me. আর তার জন্য এই হারমিউনেটিক টেন্ডেন্সিটাকে আমি কাজে নিয়ে এসে ইন্ডিক ট্র্যাডিশনসগুলোকে বুঝবার চেষ্টা করব, আর এটা বোঝাবো কি হারমিউনেটিক্স ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিক ট্র্যাডিশনস। হারমিউনেটিক্স ইজ নট সামথিং উইচ ইজ এলিয়েন টু আস। এমনি নাকি আমরা প্রথমবার হারমিউনেটিক্স পড়ছি এমনি কিছু না, দিস ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এশিয়াটিক ট্র্যাডিশন। সো ইন্ডিক ট্র্যাডিশন, যদি ইন্ডিয়ার যেটা যদি ট্র্যাডিশন দেখা হয়, তো ইন্ডিয়ার ট্র্যাডিশনের মধ্যে যদি এনশিয়েন্ট ইন্ডিয়াতে যাই আমরা, তো আমরা দেখতে পারি এনশিয়েন্ট মিডিভেল ইন্ডিয়াতে যদি যাই আমরা, তো আমরা দেখতে পারি কি দ্য এন্টায়ার ইন্ডিক ট্র্যাডিশন ক্যান বি ডিভাইডেড ইন্টু টু ডিফারেন্ট পার্টস। ওটাকে দুটো পার্টসে ডিভাইড করা যেতে পারে। একটা হচ্ছে বেদিক ট্র্যাডিশন, যেটা ভারতে বেদিক ট্র্যাডিশন আছে, আর একটা হচ্ছে নন বেদিক ট্র্যাডিশন। একটা হচ্ছে ইন্ডিক ট্র্যাডিশনকে আমি দুটো পার্টে ডিভাইড করছি। আচ্ছা আচ্ছা, ইন্ডিক ট্র্যাডিশনকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে বেদিক ট্র্যাডিশন আর একটা হচ্ছে নন বেদিক ট্র্যাডিশন। তো বেদিক ট্র্যাডিশনের মধ্যে উপনিষদ এসে যায়, কমেন্ট্রি আছে বেদাসের, ওগুলো এসে যায়। আর নন বেদিক ট্র্যাডিশনে যাচ্ছে
বুদ্ধিজম এসে যায়, জৈনিজম হয়ে গেল, তারপরে তন্ত্রা হয়ে গেল, লোকায়ত দর্শন হয়ে গেল, এগুলো সব নন বেদিক ট্রেডিশনে এসে যায়। কেন? কেন কি এরা বেদকে অপোজ করে, ক্রিটিসাইজ করে বেদকে। তো এটা বেসিক ইন্ডিক ট্রেডিশনের একটা ক্লাসিফিকেশন। এর মধ্যে ফার্দার ক্লাসিফিকেশন আছে, যেমনি বুদ্ধিজম যে আছে যখন ইন্ডিয়ার থেকে যখন চায়নার দিকে যায়, ইট গেটস ইনফ্লুয়েসড বাই কনফিউশিয়াস, দ্য ফিলসফি অফ কনফিউশিয়াস, ওখানে একটু রিমডেলিং হয় বুদ্ধিজমের। তো ওখান থেকে আবার বুদ্ধিজম যখন জাপান যায় অ্যান্ড ইট ফ্লার্টস উইথ দি লোকাল অ্যানিমিস্টিক প্র্যাকটিসেস, তো ওখান থেকে জেন বুদ্ধিজম তৈরি হয়। তো অনেক ভার্জনস অফ বুদ্ধিজম আছে ইন্ডিয়াতে। আমাদের এবার ইন্ডিয়ার উপরে গেলাম, চায়নার থেকে জাপান গেলাম, এবার ইন্ডিয়ার থেকে যদি সাউথের দিকে যাই তো মাহায়ানা বুদ্ধিজম উপরে আছে, আর যে আমাদের হিনয়ানা যেটাকে থেরাবাদ বুদ্ধিজম বলা হয় সেটা কিন্তু নিচের দিকে, মানে যদি যাই আমরা সাউথের দিকে তখন আমরা ওই বুদ্ধিজমের আরেকটা ভার্জন পাই। তো বুদ্ধিজম যে আছে ফর ইনস্টেন্স ক্যান বি ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট ব্রাঞ্চেস। মানে প্রথমে তো ইন্ডিক ট্রেডিশনটাকে বললাম বেদিক, নন বেদিক, তারপরে বেদিক নন বেদিকের মধ্যে যে আছে বুদ্ধিজম আছে, জৈনিজম আছে, লোকায়ত দর্শন আছে, তন্ত্রা আছে, এগুলো সব হেরেটিক ট্রেডিশন হচ্ছে, কেন কি বেদাসকে মানে না এরা, হেরেটিক বলা হয় এটাকে। তো বুদ্ধিজম আবার অনেকগুলো আছে, মাহায়ানা বুদ্ধিজম, হিনয়ান, থেরাভেডা বুদ্ধিজম। তো প্রথমে বুদ্ধিজম যে ছিল, একটা মানে বেসিক ব্যাকগ্রাউন্ড বলছি ইন্ডিক ট্রেডিশনসের ব্যাপারে। তো প্রথমে যে বুদ্ধিজম ছিল সেটা, বাট ইট ওয়াজ বুদ্ধিজম। লেটার অন সাম পিপল গট ফ্রাস্ট্রেটেড, এমনি বললাম না প্রোটেস্ট্যান্টের গল্প বললাম, তো প্রোটেস্ট্যান্টরা বললো কি ক্যাথলিক যারা কি কন্ট্রাক্টরি করছে ক্রিশ্চিয়ানিটির, ওদের থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেলো, মিসইউজ করছে অথরিটিকে, রিলিজিয়াস অথরিটিকে। তেমনি বুদ্ধিজমের মধ্যে যে আছে কিছু লোকেরা আসলো আর বললো কি বুদ্ধিজমকে ঠিক করে যাচ্ছে, প্র্যাকটিস করা হচ্ছে না। তো ওরা একটা নতুন স্কুল অফ থট তৈরি করলো, ওটাকে বলা হলো মাহায়ানা বুদ্ধিজম। মাহায়ানা বুদ্ধিজম যে আছে, মাহায়ানা বুদ্ধিজমের মানে হলো মাহায়ান, হিউজ কনভেন্স, হ্যাঁ, খুব বড় চাকা, ঠিক আছে। হুইল হ্যাজ এ সিগনিফিকেন্ট সিম্বলিক ভ্যালু ইন বুদ্ধিজম। আর এই লোকেরাই যে আছে থেরাবাদী, মানে যারা নিজেকে থেরাবাদী, মানে থেরাবাদ মানে হয়ে গেল, ওয়াদ মানে পাথ, থেরা মিন্স এল্ডার্স, তো থেরাবাদী বেসিক্যালি মিন্স পাথ অফ দি এল্ডার্স। তো এই লোকেরাই যে মাহায়ানিস্ট যারা ছিল, নিজেকে যারা বলতো কি ফলোয়ার্স অফ দি হিউজ কনভেন্স অর হিউজ হুইল, ওরা এই থেরাবাদীগুলোকে বলতে লাগলো কি তারা হিনয়ানিস্ট হচ্ছে। হিনয়ানিস্ট কেন হচ্ছে ওরা? হিনয়ান মানে ছোটো চাকা, মানে ওদের বুদ্ধিটা ছোটো আছে। সো ইটস আ ডেরোগেটরি টার্ম ফর দি থেরাবাদী প্র্যাকটিশনার্স। তো এটা আছে। আবার মাহায়ান উপরে গেল, উপরে গিয়ে কনফিউশিয়াসের ফিলসফির সাথে একটু রিমডেলিং করলো, ওখান থেকে তারপরে জাপান গেল, জাপানে গিয়ে জেন বুদ্ধিজম হলো। জেন বুদ্ধিজমটা কিন্তু চায়নার থেকেই এসেছে, চায়নার যে চ্যান সেটা ভারতের ধ্যান থেকে এসেছে, এমনি করে ধর্ম পাল্টায়। সো রিলিজিয়ন অর ট্রেডিশনস আর নট মোনোলিথিক। নাম্বার ওয়ান, পয়েন্ট নাম্বার ওয়ান, রিলিজিয়ন্স আর নট মোনোলিথিক। মোনোলিথিক মানে এমন না পাথরের মতন না, ওটা হ্যাঁ ফিক্সড না, কি সেঞ্চুরিজ থেকে একই রকম ফর্মে আছে, কোনো ওটার মধ্যে ট্রান্সফরমেশন হয়নি, কোনো চেঞ্জেস আসেনি ওর মধ্যে, এরকম কিছু না। পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হচ্ছে রিলিজিয়ন্স আর নট হোমোজেনাস। I mean, the Hinduism of the northern part of our country is not the same as the Hinduism of the southern part of our country. হিন্দুইজম যেটা বলা হচ্ছে নর্থ ইন্ডিয়া প্র্যাকটিস করছে, সেই হিন্দুইজমকে সাউথ ইন্ডিয়া প্র্যাকটিস করছে না। হিন্দুইজমকে যেটা ইস্টার্ন পার্ট অফ আওয়ার কান্ট্রি ফলো করছে, সেই হিন্দুইজমটাকে কিন্তু ওয়েস্টার্ন পার্ট অফ আওয়ার কান্ট্রি ওইভাবে ফলো করছে না। সো দিজ আর টু ডিফারেন্ট framework, these are two different vantage points from where we'll move ahead. প্রথম হচ্ছে কি religions are not monolithic, and second হচ্ছে religions are not homogeneous. It's ever changing, it's an ever flowing river. And who is the creator of Hinduism? Hinduism কে বানিয়েছে কেউ বলতে পারবে? Right, we don't have Hinduism is not like Abrahamic religions. Hinduism is not like Semitic religions. So in Abrahamic religions you have Prophet Muhammad who created Islam. I don't know whether Christianity was created by Jesus or not, because it was only after the crucifixion of Jesus when the apostles of Jesus started
advertising about Christianity or advertising about Christ, and then it got the endorsement, the support of the state. Stateর যখন support পেলো তখন একটা রিলিজনের ফর্ম নিয়ে নিল, and everything changed thereafter. ওর পরে Christianity পুরোপুরি চেঞ্জ হলো. Jesus never created Christianity, but it's practiced in the name of Jesus. Everything centers around Jesus. Jesus এর নামে Christianity follow করা হয়. Moses was behind Judaism, but who created Hinduism? Or this is an interesting question that has always intrigued me. What is Hinduism? What do you mean when you encounter the term Hinduism? Because the entire politics of India revolves around this question. What exactly is Hinduism? Hinduism হচ্ছে কি? আপনি কি বোঝেন যখন হিন্দুইজমের ব্যাপারে শুনেন? I hope my Bangla is okay. তো আপনি কি বোঝেন হিন্দুইজমের মানে? ভারতের যে এটা হচ্ছে হিন্দুইজম যে বলা হয়, ভারতের যেটা সংস্কৃতি সেইটাই ভারতের যেটা কালচার, ভারত যা বোঝে Okay. রাম লক্ষণ from দূরদর্শন. Okay, that's an interesting opinion. Ram Lakshman. Childhood I have seen. Okay. দেখতাম আমাদের এলাকায় পূজা হইতো, মানে ওটা দেখতে দেখতে একটা হিন্দু মানুষের মধ্যে কোনো আইডিয়া হিন্দুইজম বলে একক কিছু তো না। Okay, this is also an opinion. এটা একটা opinion. কিছু নাই, এবং যেটা আপনি বললেন যেমন বৈদিক ধারা আছে, অবৈদিক ধারা আছে, হ্যাঁ। আর হিন্দু টার্মটাও তো অনেক পরে, হ্যাঁ। এটা প্রথম আরবরা যখন এসেছিল তখন আল বেরুনি কিতাব লিখেছিলেন তাহকিকি আল হিন্দ। সিন্ধু নদের এই পারে মানে পূর্ব পারে যে জনগোষ্ঠী থাকে এবং তাদের ধর্মীয় সংস্কৃতি, বিশ্বাস, এই সব কিছুকে মিলিয়ে একটা জিওগ্রাফিক আইডেন্টিটি হিসেবে প্রথম সিন্ধু থেকে, ওরা যেহেতু স বলতে পারে না, ওরা শকে হ বলে, সিন্ধু থেকে হিন্দু। তাহলে প্রথমে কিন্তু ছিল একটা ভৌগোলিক পরিচয়, কিন্তু পরবর্তীকালে ব্রিটিশরাও যখন মুসলিম আইডেন্টিটির এগেনস্টে একটা লোকাল রিলিজিয়াস এবং কালচারাল আইডেন্টিটি তৈরি করেছে, তখন তারা এই টার্ম আমব্রেলা টার্ম হিসেবে এটাকে ব্যবহার করেছে। এটা দিয়ে আসলে কোনো একটা কিছু বোঝায় না, হয়তো বা সব কিছুর একটা আমব্রেলা টার্ম হিসেবে আমরা নিতে পারি, কিন্তু এটা খুব জেনারেলাইজড এবং অনেকটাই অ্যাবস্ট্রাক্ট। রাইট। এভাবে কি বলা যায়? This is also one of the ways of looking into Hinduism. এটা একভাবে হিন্দুইজমকে বোঝার অ্যাপ্রোচ হচ্ছে। এটার মধ্যে ব্রিটিশ কলোনিয়ালিস্ট একদম আছে, আচ্ছা ওরিয়েন্টালিজম, রাইট। কিন্তু আজকাল যে ভারতের যে পাবলিক, ওরা তো এইসব কিছুই জানে না। মানে যারা অ্যাকাডেমিশিয়ানস হচ্ছে, যারা রিডার্স হচ্ছে, যারা ইন্টারেস্ট নেয় এইসব বিষয়গুলোতে, তারা তো এগুলো সব কিছুই জানে না। মানে একটা অ্যানথ্রোপোলজিতে একটা থিওরি আছে, ওটা হচ্ছে থমাস থিওরাম। ও বলে কি ডাজন্ট ম্যাটার ওয়েদার সামথিং ইজ হিস্টোরিক্যালি ট্রু অর নট, ইফ ইউ পারসিভ ইট টু বি ট্রু, ইট ইজ ইউর পারসেপচুয়াল রিয়ালিটি। আপনি যদি বিশ্বাস করেন ওটা ট্রুথ, ওটা আপনার জন্য পারসেপচুয়াল রিয়ালিটি। আর এই যে আজকে রামের যে রাজনীতি হচ্ছে ভারতের মধ্যে, দ্যাটস বেসড আপন পারসেপচুয়াল রিয়ালিটি। Modi in one way or the other succeeded in convincing us, we the Hindus are convinced today that Ram Mandir is a historical justice offered to us by Mr. Narendra Modi. So এটা তো perceptual reality খেলা খেলেছে না মোদি। No matter the amount of evidences and testimonies I'll produce in front of an auto wala who is riding his auto in New Delhi, in Uttar Pradesh, he's not going to believe me. He's not going to believe me. Even the Supreme Court of India as well. Yeah, nobody is going to believe me. That is why the important question to ask over here is, what is Hinduism? What is Hinduism? What do you mean by Hinduism? What comes to your mind
This is the reason why, unlike historians, like history also plays a significant role in anthropological inquiries, but as a student of anthropology, perceptual reality is sometimes more important than historical facts. Now, what is Hinduism? আপনি কি বলছেন Hinduism মানে? আরে সেম এজ ইসি যা বললেন সিন্ধু নদীর পারে আমরা যেটা পড়ে এসেছি ঠিক আছে, আপনি কি বলছেন? অনেকটা সেন্স নদীর উপরে যে সভ্যতাটা ছিল পুরোটাই হিন্দি। তুমি যে বলে যে ইরান বা পাকিস্তান থেকে যারা আসলে বলতে পারতো আমাদের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওইটাই হিন্দি বলতে। See, nobody is the in charge of this tradition. Nobody is the in charge of this tradition. So you cannot define Hinduism, or you can say you can define it in n number of ways. This is perhaps one of the many definitions of Hinduism. আমি কি একটু হ্যাঁ বলুন বলুন। জিজ্ঞেস করতে পারি যে সনাতন বলে আবার যে একটা ধর্ম পেরেনিয়াল একটা, তো ওইভাবে যদি হিন্দুইজমকে দেখা হয় তার মানে কি এই যে যে কোনো বিশ্বাস বা ধারণা বা প্রপোজিশনকে আত্মস্থকরণের একটা ক্ষমতা এই সিন্ধু সভ্যতা অর্জন করেছে। সেটা একত্ববাদী হোক, দ্বৈতবাদী হোক, বহুত্ববাদী হোক, মূর্তি পূজার হোক, অমূর্ত বিমূর্ত কিছু হোক, সব কিছুকে ধারণ করে নিজের মতো করে একটা প্যাকেজিং করতে পারে যেই কালচার বা যে সভ্যতা, সেটাই হিন্দুইজম এবং সেটাই সনাতন পেরেনিয়াল, যেটা চিরকালীনভাবে চলছে। ট্রু ট্রু। এভাবে কি দেখা যায়? এইভাবেও দেখা যায় স্যার, এভাবেও দেখতে পারি, এভাবেও দেখতে পারি। মানে নির্দিষ্ট কোনো কিছু নেই। নির্দিষ্ট কিছু নেই। আই মিন আপনি এটা বুঝতে পারছেন যে নির্দিষ্ট কিছু নেই, তা সত্ত্বেও দ্য প্রবলেম অফ ইন্ডিয়া টুডে ইজ দ্যাট ওটাকে নির্দিষ্ট বানানো হচ্ছে। হ্যাঁ, এখন আমরা যে মানে এখন বা লাস্ট ওয়ান মানে সেঞ্চুরিতে আমরা যে দেখতেছি মানে হিন্দু মুসলিম বা হিন্দু যে আইডেন্টিটিটা তৈরি করা হচ্ছে, এইটা তো 3000 অলমোস্ট 4000 ইয়ার্সের একটা পুরনো একটা কালচার, যেটা মানে ভেদিক কালচার। যেমন আরিয়ানরা যখন আসছে এই এরিয়া, মানে আরিয়ানরা ভেদ তো অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে তৈরি হয়, আমি যতটুকু জানি আর কি। ভেদটা বাইরে থেকে নিয়ে আসছে আরিয়ানরা যখন লাইক ভলগা বা ওই ককেশাস ওই সেন্ট্রাল এশিয়া থেকে এইদিকে আসছে, তারা হচ্ছে ভেদটা নিয়ে আসার পরে এইখানকার যে লোকাল রিলিজিয়নগুলো ছিল লাইক এখনো হিন্দু ধর্মের মধ্যে যেমন হইতেছে মনসা, তারপরে হইতেছে আমি মণিপুরীদের মধ্যে গিয়ে দেখছি যে ওরা কিন্তু পূজা করতেছে, কিন্তু ওরা মানে ওদের পূজার যে ওরা যে মানে গড রেগুলারে হতেছে পূজা করতেছে, এটা অন্য হিন্দুদের মধ্যে আমি দেখতেছি ওদের লোকাল মিথ আছে, কিন্তু ওরা কিন্তু নিজেদেরকে হিন্দু হিসেবে আইডেন্টিফাই করতেছে। তো এই ধরনের ইনক্লুসিভ যে হিন্দুইজম বা ইনক্লুসিভ হিন্দু ধর্মটা যে এখন যেটা দাঁড়াইছে, এটা অলমোস্ট 3000 অলমোস্ট ইয়ার্সের একটা মানে রেজাল্ট হিসেবে এখন এটা হাজির আছে আমার কাছে। এটা ইনক্লুসিভ মোর দেন কালচার, নট রিলিজিয়ন। ট্রু, it's a way of life, it's a bunch of ethos. Specifically paganism, paganism and Indian version-টাই হইতেছে basically Hinduism. It's not a religion, it's a way of life. It's not a separate department of our existence. So because just like Abrahamic religions, we don't have the concept of the big boss observing our activities from above and we will be judged or reprimanded one day on the basis of our activities. মানে যে কোনো বিগ বস নেই উপরে যে আমাদেরকে সবসময় দেখছে আর উই উইল বি পানিশড, উই উইল বি জাজড অন দি জাজমেন্ট ডে, ওরকম কোনো কনসেপ্ট নেই এখানে। যে যেরকমভাবে পারলো মানে দেয়ারফর রিলিজিয়ন ইজ নট কম্প্যাটিবল টু দিস ট্রেডিশন। মতলব উই ক্যানট ইউজ রিলিজিয়ন, আমরা রিলিজিয়ন শব্দটাকে এখানে কাজে আনতে পারি না, বিকজ কনফিউজ করে ফেলি। ধর্ম মিন্স ওয়ে অফ লিভিং বা জীবন পদ্ধতি, আর রিলিজিয়ান শব্দটা যদি রুট থেকে আসি রিলিজিও মানে হচ্ছে টু ইউনাইট, টু দ্য রুট, একটা ইনফার করতেছে। তো ওদিক থেকে মনোথিইজমের যে ট্র্যাডিশন, সেখান থেকে রিলিজিয়নের যেই
শব্দটা আমরা ব্যবহার করি, এটা রিপ্লেসমেন্ট ধর্ম খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না বলে আমি মনে করি আর কি। খুব একটা না অ্যাপ্রোপ্রিয়েট নয়। ধর্ম মানে হচ্ছে যেটা আমরা ধারণ করতে পারি, সো ইটস আ ওয়ে অফ লাইফ। রিলিজিয়ন মিনস টু ইউনাইট, টু বাইন্ড। ইউ আর গোয়িং টু ইউনাইট সামথিং ওয়েন দে আর ফ্রেগমেন্টেড, যখন আলাদা হবে তখনই ইউনাইট করবে। সো রিলিজিয়ন ইজ নট সামথিং সেপারেট ফ্রম আস, it's a part of our everyday life. The irony today is that this tradition is being semitized today. মানে একটা ডেফিনেশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে ভারতে, আর ওর পেছনে একটা প্রচণ্ড বড় একটা পলিটিক্স আছে, বিরাট বড় একটা পলিটিক্স আছে ওখানে। আর সেই পলিটিক্সটাকে না বুঝলে আপনি বুঝতে পারবেন না কি মোদি ক্ষমতায় কেন আসলো, কিসের জন্য আসলো, আর মোদির লোকপ্রিয়তা এত বাড়লো কী করে, ওটা ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। তো যেমনি কি মোদি যে আমাদের ভারতের তৃতীয়বার প্রাইম মিনিস্টার হলেন, ওনার কানেকশন আছে একটা অর্গানাইজেশনের সাথে যেটার নাম হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সমাজ, RSS। এবারে RSSের যদি আপনি যে আইডিওলগ ছিল ওদের যদি আপনারা বই পড়বেন, যেমনি কি সাভারকর আছে, হেগড়েওয়ার আছে, গোলওয়ালকর আছে, এদের যদি বই পড়বেন তো আপনি বুঝতে পারবেন কি ওদের আইডিওলজিটাই ইসলামোফোবিয়ার উপরে মানে বেসড, দের আইডিওলজি ইজ বেসড আপন ইসলামোফোবিয়া। তো যেমনি একটা বই আছে সাভারকরের, ওটার নাম হচ্ছে হু আর হিন্দুজ। ওর মধ্যে হিন্দু যে আপনারা ডেফিনেশন দিলে ওর মধ্যে কিছু কিছু এলিমেন্টটা আছে উইচ ইজ নট প্রবলেমেটিক, আমাদের সমস্যা নেই এটা, কিন্তু সাভারকর একটা নতুন জিনিস ওর মধ্যে তৈরি করেছে। এবারে তৈরি কেন করেছে? সাভারকরও কিন্তু একজন ফ্রিডম ফাইটার ছিলেন প্রথমে। তারপরে যখন ব্রিটিশার্সরা ওনাকে জেলে পাঠালো, কালা পানির সাজা হলো, ও নানান রকম জায়গাতে থাকলেন উনি জেলে। তারপর দেখছেন তুমি বাইরে আসতে পারবো না, উনি চিঠি লিখতে শুরু করলেন ব্রিটিশ এম্পায়ারকে। যখন দেখছেন কি আমার চিঠি তো জবাব দিচ্ছে না, তো শেষে উনি চিঠি যে লিখছেন, আই এম দি প্রোডিগাল সান অফ দি এম্পায়ার। আই এম প্যারাফ্রেজিং হিম, বাট দিস ওয়ার্ড is something which you will find in that letter. I am the prodigal son of the empire, and if you pardon me, I won't utter a single word against the empire. I will be serving the empire till my last breath. আমি চিরজীবন যে আছে এম্পায়ারকে সার্ভ করব যদি আমাকে ছেড়ে দেওয়া হয়। তো সাভারকর ওয়াজ হিরো দেন। নাও এই চিঠিটার জন্য সাভারকরকে বাইরে বার করা হলো। এবারে আমি জানি না আপনারা বলিউড মুভিজ দেখেন কি দেখেন না, বলিউডে খুব বিখ্যাত মুভি আছে, নাম হচ্ছে শোলে, খুব পুরনো মুভি। সো জয় আর বীরু, জয় বীরু তখন হলো যখন একটা গব্বর সিং ছিল, তো সেমনি সাভারকর তো হিরো তখনই থাকবে না যখন একটা ভিলেন থাকবে। আর্লিয়ার হি ওয়াজ ফাইটিং উইথ দি ব্রিটিশার্স, নাও হি নিডস আ ভিলেন টু রিমেন এ হিরো অফ দি মাসেস। তো কী করলো, একটা আর্টিফিশিয়াল একটা ভিলেন তৈরি করলো, নতুন রকমের ইতিহাস বানালো। হ্যাঁ, নাও হিজ প্রাইমারি ইন্টারেস্ট ওয়াজ নট টু ফাইট কলোনিয়ালিজম, ওর ইন্টারেস্ট কলোনিয়ালিজম ব্রিটিশার্সদের সাথে যুদ্ধ করার ছিল না, ওর এবারে ইন্টারেস্ট চেঞ্জ হয়ে গেলো, এবারে বললো কি মুসলিমসকে ফাইট করতে হবে। তো এখান থেকে যে আছে একটা আইডিওলজি তৈরি করলো, ওই আইডিওলজিটার নাম ছিল হিন্দুত্ব। হিন্দুত্ব ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম হিন্দু সিভিলাইজেশন or Asiatic tradition or Indic tradition. Hindutva is always certain, like Mr. Hitler or Stalin, but certainty is not always a virtue. They were certain, I mean Hitler and Stalin were certain, and they just devastated humanity. তো ওই রকমই একটা বিচারধারা তৈরি করলো হিন্দুত্ব হচ্ছে কি, তো সাভারকরের যে ডেফিনেশন ছিল হিন্দুত্বের, ওটার মধ্যে 3টে কম্পোনেন্ট ছিল। প্রথম কম্পোনেন্টটা যেটা ছিল ওটা জিওগ্রাফিক্যাল কম্পোনেন্ট ছিল। ওই জিওগ্রাফিক্যাল কম্পোনেন্টের কথা হলোই এখন কি ওই সিন্ধু নদীর ওখান থেকে পাকিস্তানের ওখান থেকে নিয়ে বার্মা পর্যন্ত যে জায়গাটা আছে ওর মধ্যে যে থাকে তারা সবাই হিন্দু হচ্ছে। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে রিলিজিয়াস ডেফিনেশন হচ্ছে
এখানে এখানে যা যা রিলিজিয়ন তৈরি হচ্ছে ওগুলো সব যে হচ্ছে হিন্দু হচ্ছে, মানে বুদ্ধিজমও যা সেক্ট তৈরি হয়েছে, শিখিজম, ওগুলো সব হিন্দু হচ্ছে অ্যাকর্ডিং টু সাভারকার। যে আমব্রেলা টার্মের যে উনি কনসেপ্টটা উনি বললেন, ওগুলো সব ছিল সাভারকারের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে। তৃতীয় যে ওনার কম্পোনেন্ট ছিল হিন্দুইজমকে ডিফাইন করার জন্য, সেটা প্রচণ্ড মানে প্রবলেমেটিক ছিল। কেন প্রবলেমেটিক ছিল? উনি বলছেন কি যারা এখানে যে রিলিজিয়নটা তৈরি হয়েছে তার সাথে নিজেকে আইডেন্টিফাই করে না, তারা যে আছে দে শুড বি ট্রিটেড লাইক সেকেন্ড ক্লাস অর থার্ড ক্লাস সিটিজেন্স। ওয়াই? ইভেন ইফ হতে পারে কি লোকেরা ইসলামকে গ্রহণ করেছে পরে, ভারতের লোকেরা, কেন কি ভারতের মধ্যে কাস্ট সিস্টেম ছিল, তো ইকুয়ালিটি আর পেতো না, ওরা মন্দিরে যেতে পেতো না, তো ওর জন্য যে ইসলাম নিয়েছে, ওরা সোশ্যাল ইকুয়ালিটির জন্য ওরা ইসলাম নিয়েছে। কিন্তু হতে পারে ওরা আগে ভারতের লোক ছিল, কিন্তু আজকে যে মাইথোলজিটার সাথে ওরা আইডেন্টিফাই করছে সেটা বাইরের হচ্ছে, অ্যান্ড দেয়ারফর দে ক্যানট বি লয়াল টু দিস ল্যান্ড। So this is the reason why they should be treated like second class or third class citizens. এটা হচ্ছে হিন্দুত্ব, an absurd ideology which makes no sense at all. মানে যেটা ভারতের মাটি থেকে হয়েছে হ্যাঁ, সেইটাকে ওরা ফোকাস করবে, আর বাইরে থেকে আসলেই সেটা বহিস্থ, এক্সটার্নাল। এক্স্যাক্টলি এক্সটার্নাল কেন? যে সে যেহেতু তার ধর্মীয় এবং ঐতিহ্যের সূত্র বা উৎস হিসেবে ভারতের বাইরের কোনো ভূমিকে তার পিতৃ বা তার উৎস ভূমি বলে মনে করছে। এই যে ভারত আর অভারত, এই বিভক্তি থেকেই তাহলে হিন্দুত্বের প্রবলেমটা তো তখনই তৈরি হয়েছে যখন ও জিওগ্রাফিটা তৈরি করে দিচ্ছে এবং টেরিটরিটাও আগে ডিফাইন করে দিচ্ছে। গ্লোবালাইজেশন তো কোনো নতুন ফেনোমেনন হচ্ছে না, গ্লোবালাইজেশন তো ওই দিনও হতো, কারণ এটা খুব টেরিটোরিয়ালাইজড আইডিয়া হচ্ছে। এখানে ওই যে পূর্ণভূমি, পিতৃভূমি, পূর্ণভূমি, ওটা আমি বললাম না এই শব্দগুলো এখানে, ওই জিওগ্রাফিক্যাল কম্পোনেন্ট আমি ওই সব বলে আমি বুঝিয়ে দিলাম এই জিনিসটা। কিন্তু পিতৃভূমি, মাতৃভূমি, হ্যাঁ, জন্মভূমি, এই সবগুলো আছে। তো জন্মভূমি মানে জিওগ্রাফিক্যাল কম্পোনেন্টটা হয়ে গেলো সব ধর্মের জন্মভূমি। আর সাভারকার অথবা গোলওয়াকার ওনারা তো মানছেন যে মুসলমানরা এখানে অনেকে যে জন্মগ্রহণ করছে, ওইটা তো বলছি, ওটা ম্যাটার করে না, কেন কি ডিনাই করছে না, কিন্তু কি ওরা কিন্তু মাইথোলজিটা যেটা ওরা আইডেন্টিফাই করছে, রিলেট করছে মাইথোলজিটার সাথে, সেই মাইথোলজিটা এখানে তৈরি হয়নি। ওই মাইথোলজিটা মানে ইসলাম এসেছে কোনো অন্য জায়গার থেকে, এই টেরিটরির ভেতরে তৈরি হয়নি। হ্যাঁ, পার্সিদেরকেও বাইরেরই মনে করে, কিন্তু পার্সিদের সংখ্যা খুব কম, তো ওখানে পার্সিদেরও বাইরেরই মনে করে, হ্যাঁ বাইরেরই মনে করে, কিন্তু ওদের হিন্দুইজমের সাথে অনেক সিমিলারিটি আছে, হিন্দুইজমের সাথে অনেক সিমিলারিটি আছে ওদের। আর পার্সিরা মাইনরিটি হচ্ছে ভারতে, ওটা রতন টাটা পার্সি হচ্ছেন, দে হ্যাভ কন্ট্রোল ওভার দি ক্যাপিটাল, তো ওদের সাথে অত ওদের কনফ্লিক্ট হয় না ওখানে। তো এই আইডিওলজিটার ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে মিস্টার নরেন্দ্র মোদির, আমার যে প্রাইম মিনিস্টার হচ্ছে ওনার এই ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে। দিস ইজ কোয়াইট এভিডেন্ট ফ্রম হোয়াট হ্যাপেন্ড ইন দ্য ইয়ার 2002, 2002-তে যা হয়েছিল গুজরাটে, ওটার থেকে অনেকটা এভিডেন্ট হয়ে যাচ্ছে। এটা 2002-তে একটা পোগ্রম হয়েছিল, একটা কমিউনাল রাইট হয়েছিল গুজরাটে, সবাই জানে কমিউনাল রাইটটার ব্যাপারে। আর তারপরে ইট ইজ অলসো কোয়াইট এভিডেন্ট ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট উই ডোন্ট হ্যাভ Muslim parliamentarians anymore in our country. It's just for the sake of name's sake, যেটাকে বলা হয় বলার মতো। কিন্তু মুসলিমস ইন্ডিয়াতে তো ট্যাক্সও দিচ্ছে, ডাইরেক্ট ট্যাক্সও দিচ্ছে, ইনডাইরেক্ট ট্যাক্সও দিচ্ছে। তো সেটা নিয়ে আমি ফারাজ স্যারের সাথে বলছিলাম কি ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট রিপ্রেজেন্টেশন, ডেমোক্রেসি তো ইটস অল অ্যাবাউট রিপ্রেজেন্টেশন, বাট ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন ইজ এ ফর্ম অফ কলোনিয়ালিজম। तो डेमोक्रेसी যেটা বলা হয়, একদিকে মোদি ইজ ব্র্যাগিং, বলছে 56 इंच का सीना है मेरे पास, একদিকে হি ইজ ব্র্যাগিং, অন দি আদার হ্যান্ড ব্র্যাগিং ফরওয়ার্ড, দিস ইজ আই এম দি প্রাইম মিনিস্টার অফ দ্য লার্জেস্ট কান্ট্রি অফ দিস ওয়ার্ল্ড। ও হি ইজ ব্র্যাগিং অন ওয়ান হ্যান্ড, অন দি আদার হ্যান্ড হি ইজ প্র্যাকটিসিং colonialism in the name of democracy in our country. আচ্ছা, এখানে একটু আমি একটা সিরিজ রিলিজ করাচ্ছি, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ মেনটেন করি, যে আমাদের ধারাবাহিক আলোচনার জন্য আপনাদেরকে আমি গ্রুপে যুক্ত করে দিতে পারবো।
হতে পারি। তো আমাদের দেশের আজকে এই অবস্থা, মানে কি এখন যে মোদিকে সাপোর্ট করছে, উনি ক্ষমতাতে আছেন জেডিইউর জন্য, আর ওই সাউথের যে আন্ধ্রাতে পার্টি আছে ওই পার্টির জন্য। ও জেডিইউতে কিছু কিছু মন্ত্রীরা আছে মুসলিমস হচ্ছে, একটা মন্ত্রী কিছুদিন আগে ছেড়ে দিল। আর ওই যে সাউথের আন্ধ্রার পার্টিটা যে আছে ওর মধ্যে কিছু কিছু মুসলিমস আছে, বাট কোনো সিগনিফিকেন্ট, মানে 14%-এর উপর মুসলিমস আছে ইন্ডিয়াতে, ওই অনুপাতে তো কোনো রিপ্রেজেন্টেশনে নেই ভারতে। তো এটা আমি জানি না আমার দেশে বলতে পারবো কিনা, বাট থ্যাংক ইউ কি আমি এখানে এসে বলছি এই কথাটা। তো দেশের অবস্থা এই ইলেকশনটার আগে পর্যন্ত প্রচণ্ড খারাপ ছিল। এরকম ছিল কি আপনি নিজের পাড়া প্রতিবেশীর সাথে কোনো একটা ডায়লগে এনগেজ করতে পারবেন না। ইউ ক্যানট ক্রিটিক দি গভর্নমেন্ট, ইউ ক্যানট হ্যাভ আ মিনিংফুল কনভারসেশন উইথ ইউর নেবার্স, উইথ ইউর ফ্রেন্ডস। নিজের লোকেরা খুব পাল্টে গেছিলো। দে থট দ্যাট দের ইজ নো অল্টারনেটিভ টু মোদি। মোদি ইজ দি বেস্ট পারসন ফর দিস কান্ট্রি। অ্যান্ড এমন মানে ওদের মানসিকতা হয়ে গেছিলো যে ওদের কথা শুনে লাগতো কি মোদির আগে ভারত চলছিলই না, ইন্ডিপেন্ডেন্সের পরে ভারত কখনো চলেই নি। হ্যাঁ, আর মোদি চলে যাবে তারপরে ভারত চলবেই না, ওরকম ওরা একটা মেন্টালিটি নিয়ে জীবনযাপন করছিল। একটু ধাক্কা লেগেছে ওদের এখন এই কোয়েশনটা পাল্টেছে বলে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন মোদি এরকম একটা অ্যাটমসফিয়ার, এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে সফল হলো, সাকসেসফুল হলো? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। মানে মোদি একটা ছোট্ট ডিস্ট্রিক্টের ইস্যুকে, যেটাকে অযোধ্যা, ওখানে রাম মন্দিরের যে ইস্যুটা ছিল, একটা ছোট্ট ডিস্ট্রিক্টের ইস্যুটাকে একটা প্যান ইন্ডিয়ান ইস্যু বানিয়ে দিল। এটা করতে কী করে সফল হলো মোদি? এটা একটা ভাববার মতন ব্যাপার। আর লোকেরা কেন এই জিনিসটাকে মানে গ্রাহ্য করলো, কি কেন অযোধ্যা ম্যাটার্স টু দেম? মানে এইবারে নির্বাচন হলো, আমি গেছিলাম ওখানে কংগ্রেসের জন্য ক্যাম্পেনিং করার জন্য। তো আমি নিজের পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করতাম কি কাকে ভোট দেবে বলো, আর কেন ভোট দেবে তুমি এটা বলো। তো ওদের কারণ থাকতো, তর্ক থাকতো ওদের, কি আমরা তো মোদিকে ভোট দেবো। কেন? বলে মোদিকে এর জন্য ভোট দেবো কেন কি মোদি রাম মন্দির বানিয়ে দিয়েছে। তাই আমি জিজ্ঞাসা করতাম ওদেরকে কি মোদি যদি রাম মন্দির বানিয়ে দিয়েছে, ও তো তোমার এখানকার কি উন্নতি হয়েছে, তোমার ডিস্ট্রিক্টের কি উন্নতি হয়েছে? জাস্ট ইম্যাজিন, ও একটা কোথাকার একটা ইস্যু, অযোধ্যা, ফার অ্যাওয়ে ফ্রম ঝাড়খণ্ড। অযোধ্যা ইজ ইন উত্তরপ্রদেশ, সামওয়্যার ইন উত্তরপ্রদেশ, আর আমি ঝাড়খণ্ডে থাকি। ও অযোধ্যার সাথে নিজেকে রিলেট করেছে, যেতে পারেনি, আজ পর্যন্ত যায়নি, আর ভবিষ্যতে কতবার যাবে আমি জানি না। কিন্তু হি ইজ আর্গুইং, ওর আর্গুমেন্ট হচ্ছে আমি মোদিকে এর জন্য ভোট দেবো, মানে ওখানে অযোধ্যাতে রাম মন্দির বানিয়েছে। তো এখানে একটা কথা বলি, আমার একটা বন্ধু আছে কলকাতার আর কি। আচ্ছা। তো এই রাম মন্দির যখন বানাচ্ছিলাম, যখন ওকে বললাম যে মন্দিরটা বানিয়ে কি হলো, তখন ও বলছিল কি বলো তুমি, ওই জায়গাটা কত ডেভেলপ হবে এখন, ওখানে দোকানপাট হবে, বিজনেস বাড়বে, এটা সেটা, ওইভাবে সে আমাকে বোঝালো। আচ্ছা, আপনার অমনি বন্ধু আছে? আমি একা না এটাতে, আমার এটা জেনে খুব ভালো লাগলো, আমি এটাতে একা নেই। আমি ভাবতাম কি আমারই শুধু এমনি বন্ধু আছে। কলকাতার। তো এই প্রশ্ন, এই উত্তরগুলো আমিও পেয়েছি। এই উত্তরগুলো এর জন্য পেয়েছি, ওদের ভুল নয়। তো মিডিয়া ওদেরকে এটাই বুঝিয়েছে কি ওখানে যদি রাম মন্দির হয়ে যায় খুব ডেভেলপমেন্ট হবে, খুব ওখানে উন্নত হবে। তো ওখানে আসলে রাম মন্দির বানানো হয়েছে, মোদি বানিয়েছে রাম মন্দির কেন কি ওর পলিটিক্যাল এজেন্ডা ছিল। এবার ওখানে যে ছোটো ছোটো লিটল ট্রেডিশনসগুলো ছিল, নাম্বার ওয়ান, ওখানে যে ছোটো ছোটো লিটল ট্রেডিশনসগুলো ছিল, যেমনি কি বেঙ্গলে লোকেরা যে আছে পপুলার ডেটিস, পপুলার যে গডস অ্যান্ড গডেসেস আছে ওদেরকে পুজো করে না, ওদের কোনো পার্সোনাল গড আছে। লোকনাথ বাবাকে কেউ পুজো করছে ওখানে। দিস ইজ হোয়াট হিন্দুইজম ইজ। ইউ ক্যানট সে হোয়াট হিন্দুইজম ইজ। নট টু বি হিন্দু অলসো মেক্স ইউ এ হিন্দু। তাই তো চারবাক যে আছে ওকেও লোকেরা হিন্দু বলছে, ঋষি বলছে, ঋষি চারবাক বলছে ওখানে। ইজ এ নলেজেবল ম্যান। লোকায়ত দর্শন, চারবাক ও নাস্তিক হচ্ছে, ও বলছে কি যতক্ষণ বেঁচে আছো মন খুলে যা করার করো, ঋণ নিয়ে ঘি খাও, যা মনে জব তক জিও জি ভর কে জিও, ঋণ লেকে ঘি পিও। হেডোনিজম হচ্ছে, হ্যাঁ, র্যাডিক্যাল হেডোনিজম হচ্ছে। কোনো স্বর্গ নেই, কোনো
দোজক নেই, কিছু নেই, যতক্ষণ এই জীবনটাই সব কিছু। তো ওকেও ঋষি আমরা চারবাক বলছে। দের ইজ নাথিং কল্ড হিন্দুইজম। লিটল ট্র্যাডিশনসগুলো ছিল যে, অ্যান্ড লেট মি টেল ইউ, দের আর মোর দেন 100 ভার্জনস অফ রামায়ণা ইন ইন্ডিয়া। একটা ভার্জন দূরদর্শনে রামানন্দ সাগরের হচ্ছে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেনি ভার্জনস অফ রামায়ণা দ্যাট ড্যামেজড আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ রামায়ণা। অরুণ গোবিলকে লোকেরা রাম ভাবতে লাগছে, যে লিড ক্যারেক্টার যে রামায়ণের, ওকে লোকেরা ভগবান মানতে লেগেছে। There are more than 100 versions of Ramayana. One version of Ramayana is there in the folklores. ওই যে হনুমানজির যে 5টা মুখ দেখতে পারেন না, and let me tell you, Hinduism is all about symbolic interpretation. মানে দুর্গা ঠাকুরকে যদি দেখবেন আপনি, তো দুর্গা is on a lion. A lion represents fearlessness. A lady represents creativity. And the mythology says that this lady is assassinating Mahisasura. Mahisasura is the symbolic representation of lust, greed, anger, envy, etc., etc., all the negativities that we have in us. So when you do away with all these negativities, you become fearless and creative. And when you invoke this quality in you, you worship Durga. Worshipping Durga is nothing but reminding you of the fact that you will have to invoke these set of qualities in you. That is what Durga. This is one of the ways of interpreting Durga. একভাবে দুর্গাকে বুঝবার এটা একটা, দিস ইজ হারমিউনেটিক্স। তুমি একভাবে দুর্গাকে এইভাবে বুঝলাম, আবার অন্য অনুবাদ আছে। হনুমানজির আবার অন্যভাবে হনুমানজিকে আপনি বুঝতে পারেন। দিস ইজ হারমিউনেটিক্স। দ্যাট ইজ দ্য টাইটেল অফ দিস ডিসকাশন ইজ অল অ্যাবাউট হারমিউনেটিক্স। Now you can problematize it, you can criticize it. তো যে লিটল ট্র্যাডিশনসগুলো আছে ইন্ডিয়াতে, অযোধ্যাতে যে লিটল ট্র্যাডিশনসে ছোটো ছোটো মন্দির ছিল, ওগুলোকে সব ভেঙে দেওয়া হয়েছে রাম মন্দির বানাবার জন্য। সব ভেঙে দেওয়া হয়েছে রাম মন্দির বানানো। রাম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনি আদার গডস অ্যান্ড গডেসেস। রাম মন্দির বানাবার জন্য হি ইজ দ্য সেন্ট্রাল ফিগার অফ দিস পলিটিক্স। দ্বিতীয় কথা হচ্ছে, ওখানে জমি যে নিয়ে রেখেছিল ওরা বিজেপির লোক ছিল। ওখানে আগের থেকে যে জমি, যখন এটা কন্ট্রোভার্সিটা চলছিল, ওখানে জমি যে নিয়ে রেখেছিল সব বিজেপির লোক ছিল। তো রিয়েল স্টেট মার্কেটকে বুস্ট করার জন্য জলদি ইলেকশনের আগে যে আছে ওরা রাম মন্দিরটাকে বানিয়েছে। মানে ফায়দা হবে ওই বিজেপির লোকদেরই হবে। ওখানে জমি কিনে রেখেছে, রিয়েল স্টেট মার্কেটকে ওদেরকে বুস্ট করার ছিল। তো ডেভেলপমেন্ট ওখানে যে আছে অন্য কিছুভাবে হতে পারে না, মন্দির বানিয়ে ডেভেলপমেন্ট হবে। রাশিয়াতে তো অত মন্দির নেই, রাশিয়া কি চলছে না, ডেভেলপ না। চায়নাতে তো মন্দির নেই, তো চায়না কি ডেভেলপ না। কিউবাতে তো অত মন্দির নেই, মসজিদে তো কি ডেভেলপ না, ওটা ওইভাবেই ডেভেলপমেন্ট হবে। তৃতীয় কথা, নট অল হিন্দুজ ওয়ার ইকুয়ালি হ্যাপি উইথ দিস মুভ। প্রত্যেকটা হিন্দু এটার থেকে, মানে যে সো কল্ড সেলফ প্রোক্লেমড হিন্দু, শঙ্করাচার্য যে ওখানকার আছে, উনি ওই সেরেমনিতে যাননি, প্রাণ প্রতিষ্ঠার সেরেমনিতে যাননি। অ্যাজ আই হ্যাভ অলরেডি মেনশনড, হিন্দুইজম হ্যাজ আ লট টু ডু উইথ সিম্বলিক ইন্টারপ্রিটেশন। তো হিন্দুইজমের মধ্যে ওই মন্দিরটা রিপ্রেজেন্টেড দি বডি অফ লর্ড রামা। আর এই যে মূর্তিটা, যেটার আইডলটা, যেটার বলা হচ্ছে কি প্রতিষ্ঠা করা হবে, যেটার দ্যাট রিপ্রেজেন্টেড দি সোল অফ লর্ড রামা। তো যখন মন্দিরটাই পুরোপুরি তৈরি হয়নি, তো আমি সোলটা কী করে ওখানে প্রতিষ্ঠিত করব? সো দিস ওয়াজ আগেনস্ট দি প্রিন্সিপালস অফ হিন্দুইজম অ্যাকর্ডিং টু শঙ্করাচার্য। তাই একটাও শঙ্করাচার্য যায়নি ওখানে ওই সেরেমনিতে। মোদি যদি হিন্দুই হতো তো এটা তো করতো না। ইফ হি হ্যাড এনিথিং টু ডু উইথ দিস ট্রেডিশন, এটা তো করতো না। দিস ইজ অ্যান ইনস্ট্রুমেন্টাল ইউজ অফ দ্য সো কল্ড হিন্দুইজম। আমি জানি না, আই এম অলওয়েজ উইলিং টু এন্টারটেন অ্যাম্বিগুইটি। I am always open to debate and discussions regarding Hinduism. I don't have a definition of Hinduism. I just know how Modi is using this idea for his political mileage. আমি বাস এটা দেখতে পাচ্ছি বর্তমানকালে, এটাই হচ্ছে। আর ও নিজের রাজনৈতিক স্বার্থের জন্য লোকটা কিছুও করতে পারে। মানে আপনি ডিমনিটাইজেশনকে দেখুন। ডিমনিটাইজেশনের ব্যাপারে জানছেন আপনারা, 2016-তে হয়েছিল, নভেম্বর মাসে হয়েছিল। ডিমনিটাইজেশন মানে আমাদের যে কারেন্সি আছে ওটার মধ্যে লেখা থাকে
I promise to pay the bearer a sum of 500 rupees. मैं धारक को 500 रुपये देने का वादा करता हूँ। 500 টাকার নোটে লেখা থাকে, রাইট? তো সব থেকে প্রথম যে আমাদের সাথে বিট্রেয়াল হয়েছিল, সিটিজেন্সদের সাথে যে বিট্রেয়াল হয়েছিল, সেটা ডিমনিটাইজেশন যখন হয়েছিল তখন হয়েছিল। কেন কি আমাদের যে নোটের মধ্যে আমাদেরকে প্রমিস করা থাকে, সেই প্রমিসটা রাখা হয়নি স্টেট দ্বারা। ডিমনিটাইজেশন করে দিল, রাতোরাত বলে দিল কি আজ থেকে যে আছে যত নোট তোমাদের কাছে আছে ওটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল। 500 টাকার নোট নাল অ্যান্ড ভয়েড, ওটার কোনো মানেই থাকলো না। যুক্তি কি দেওয়া হলো? এটা কারাপশন কম করব, টেররিজম ধরব। দিস ইজ গ্যারিসন ন্যাশনালিজম। গ্যারিসন ন্যাশনালিজম, পলিটিক্যাল সায়েন্সে একটা কনসেপ্ট আছে গ্যারিসন ন্যাশনালিজম। তো এটা করা হলো, কিন্তু এটার কারণ কিছু ছিল না, খুব সিম্পল কারণ ছিল এটা করবার পেছনে। কি ইউপিতে ইলেকশনস আসছিল, আর ইউপি ইলেকশনে অখিলেশ আর মায়াবতীর পয়সা কন্ট্রোল করবার ছিল মোদির। তো নোটবন্দি করিয়ে দিল, ডিমনিটাইজেশন করিয়ে দিল। আর দিস মুভ ওয়াজ अगेंस्ट द प्रिंसिपल ऑफ the printing of fiat currency in any economy। जो কারেন্সি যে প্রিন্ট হয় ওটার একটা প্রিন্সিপাল আছে, ওটাকে বলা হয় রেনার্ড সিরিজ। আমি জানি না এখানে ওই ওয়েইং মেশিন আছে কি না, এদিকে 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 ওয়েটস রাখে, এদিকে জিনিস রাখে, আমি জানি না ওগুলো আছে কি না, মার্কেটে আছে। সো ওটা দেখবে, আপনি সবসময় দেখবেন যে ওয়েটসগুলো থাকে ওটা 1:2:5 এর রেশিওতে থাকে। বিকজ 1:2:5 মিলিয়ে যে আছে যে কোনো হোল নাম্বারকে অ্যাচিভ করতে পারে। সেই প্রিন্সিপালটাই ইউজ হয় নোট প্রিন্টিংয়ে। আপনি নোট দেখুন 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, ঠিক আছে? এই প্রিন্সিপালটাই ফলো করা হয়। এবারে মোদি কী করলো, বললো কি আজকের থেকে যে 1000 বন্ধ, 500 বন্ধ হয়ে গেল, আর ও প্রিন্ট করিয়ে দিল 2000-এর নোট। মাঝখানে একটা বড় গ্যাপ তৈরি হয়ে গেল। ওটাকে কভার আপ করার জন্য সাফিসিয়েন্ট স্মল ডিনোমিনেশন ছিল না আমাদের কারেন্সিতে। ক্যাশ ক্রাঞ্চ হয়ে গেল, ইকোনমি খুব বাজেভাবে প্রভাবিত হলো, অ্যাফেক্টেড হলো। কিন্তু পিপল ওয়ার বিজি জাস্টিফাইং দিস মুভ। কেন? কারাপশন, পাকিস্তান, টেররিজম, এগুলো সবকে কন্ট্রোল করতে হবে, এইসবই যুক্তি দেওয়া হয়েছে আমাদেরকে। কে যুক্তি দিয়েছে? আমাদের খুব শিক্ষিত জার্নালিস্টরা। একজন শিক্ষিত জার্নালিস্ট আছে আমাদের দেশে, নাম হচ্ছে অর্ণব গোস্বামী। ক্যাকোফোনিক জার্নালিজম, খালি হল্লা বেশি করে, জার্নালিজমের কাজটা কম করে। তারপরে একজন আমাদের ওখানে সাংবাদিক আছে, ওর নাম হচ্ছে অঞ্জনা ওম কাশ্যপ। ও বলেছিল কি এই যে নতুন যে 2000-এর নোট আসছে না, আমাদের চিপ রাখা আছে, যদি কেউ লুকিয়ে রাখে তাহলে স্যাটেলাইট দিয়ে আমরা ওকে ধরে নেব। অ্যান্ড পিপল অ্যাকসেপ্টেড দিস আর্গুমেন্ট। লোকেরা ভাবলো, দে আর সো গালিবল কি ওরা এটাকে ওরা ভাবলে কি সত্যি আমাদের চিপ রাখা আছে, যদি লুকিয়ে রাখবো ওটাকে আমরা ধরে নেব। সো দে টলারেটেড এভরিথিং। ইন্ডিয়ান্স আর ভেরি টলারেন্ট। Indians are very tolerant. আর বিপ্লব আমি দেখেছি এখানে আসার পর, মানে লোকেদের কথার মধ্যে, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন অল টুগেদার। আই উইল ডিসকাস ইট লেটার অন। ওই জিনিস নেই ভারতে, আর নেই। দে আর ভেরি ডোসাইল, ভেরি সাবমিসিভ, দে অ্যাকসেপ্ট অল ফর্মস অফ এক্সপ্লয়টেশন ওভার দেয়ার। এনিওয়েজ, ওটা ডিফারেন্ট জিনিস হচ্ছে। তো ওইভাবে যে ডিমনিটাইজেশন করে আমাদেরকে বোকা বানানো হলো। আরেকটা বোকা বানানো হলো আমাদেরকে কি বলে, 370-তে আমরা অ্যামেন্ডমেন্ট করবো, আমাদের সংশোধন করবো। বাংলা কি এটার সংশোধন করবো ওটাতে আমরা। তো ওটাতে করার পর কি যুক্তি দেওয়া হলো কি ওখানে ডেভেলপমেন্ট হবে, ইকোনমি রিভাইভ করবে, ওখানকার ইকোনমিক্যাল গ্রোথ হবে। ওখানে প্রচুর পড়া কিছুই হয়নি, কিছুই হয়নি। উল্টো লাদাখে লোকেরা প্রোটেস্ট করতে লেগেছে। ওখানে আমার গ্রামের লোক, আমি যে জায়গাতে থাকি ঝাড়খণ্ডে, ওখানকার লোককে যখন আমি জিজ্ঞাসা করছি আপনি মোদিকে কেন ভোট দেবেন, তো 370 পাল্টে দিয়েছে, রাম মন্দির বানিয়ে দিয়েছে। বলে ওটাতে আপনার কি হলো?
5 বছরে আপনার কি উন্নতি হয়েছে? লাদাখে তো আন্দোলন করছে ওখানে, ওখানকার অ্যাক্টিভিস্টরা, জানেন আপনি? জানেন না। কেন জানছে না? কি কারণ? দিস corporate induced media has done tremendous damage to the collective consciousness of our country. সব মিডিয়া হাউসগুলোকে ওখানকার কর্পোরেশনস কিনে রেখে দিয়েছে আর ও নিজের হিসাবে চালাচ্ছে ওটা। there is no critical thinking and people are not educated. budgetary allocation এডুকেশনে প্রতিদিন কমে যাচ্ছে আমাদের সমাজে। R&Dর নামে কিছু বিশেষ কিছু দেওয়া হচ্ছে না, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওইভাবে আগের মতন আর হচ্ছে না। উই আর স্ট্রাগলিং এভরিডে। তো মার্শাল ম্যাকলুহান একজন ক্যানাডিয়ান ফিলসফার হচ্ছে, উনি বলতেন কি যে টিভি নিউজ চ্যানেলকে বা কোনো প্রোগ্রামকে, পপুলার কালচার, ওটাকে দেখবার 3টে ধরন আছে। 3 ways of understanding the popular culture. টিভি আপনি দেখছেন, স্ক্রিনটাকে পড়বার 3টা ঢং আছে। প্রথম হচ্ছে অ্যাকসেপ্ট ইট দ্য ওয়ে ইউ আর গেটিং ইট, সেকেন্ড হচ্ছে বি পার্শিয়ালি ক্রিটিক্যাল, আর থার্ড হচ্ছে বি অ্যাবসোলিউটলি ক্রিটিক্যাল। এই 3টে ভাবে আমি দেখতে পারি। ওখানে খালি আমি একটা জিনিস দেখলাম, একটা হোমোজেনাস আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা হচ্ছে ইন্ডিয়াতে। সেটা হচ্ছে কি যা আমাকে বলছে মিডিয়াওয়ালারা সব সত্যি বলছে। তো মিডিয়া যদি বলে কি সান রাইজেস ইন দি সাউথ and sets in the north, পরের দিন বোধহয় লোকেরা ওটাই সত্য মনে করে নেবে। থ্যাঙ্কস টু পিপল লাইক ধ্রুব রাঠি, রবিশ কুমার, ওদের দে স্টিল হ্যাভ দি কনসিয়েন্স, দে হ্যাভ দ্যাট গাট ফিলিং। ওরা অল্টারনেটিভ মিডিয়া তৈরি করেছে, ওরা নিজের চ্যানেল ইউটিউবে তৈরি করেছে, আর লোকদের মধ্যে অ্যাওয়ারনেস ছড়াচ্ছে এখন আস্তে আস্তে এখানে। আর আমার লাগছে they had a remarkable contribution in what happened in India in the name of Lok Sabha election a couple of days ago. ওদের অনেক বড় কন্ট্রিবিউশন আছে ওখানে। আর তারপরে প্রশ্নটা উঠছে কি তাহলে রামই কেন? There are many deities in India. Why Ram? Why Ram is so important? Why Ram is so important? Everything is being justified in the name of Ram. Why Ram? Why not Shiva? Why not Brahma? I'll return back to hermeneutics. You see, there are different ways to understand deities, right? I told you a couple of minutes ago. Brahma ke jodi apni, if you are psychoanalytically oriented, you will have a different understanding of Hinduism. Brahma ke jodi apni dekhben, Brahma chitrota, Brahma is represented by an old man with all the tools that you require to construct a civilization. And the term Brahma is coming from the Sanskrit root Bri, which means to grow, which means to expand. So Brahma basically represents our desire to grow or to expand, because without that desire there is no civilization. But if there will be excessive desire, there will be greed. So to counter this tendency, we came up with the concept of Shiva, the auspicious one. Shiva basically means the auspicious one. So Shiva is always, the idea of Shiva is always represented by a man who is somewhere in the jungle or somewhere in the mountains, and is covering his body with ashes, and he is covering his body with the skin of lion or tiger, and he has a snake coiled around his neck. So he is not interested in the society. Shiva basically represents the idea of vairagya or detachment. Now if there will be excessive vairagya or detachment, the society will be an arid land. So we need an equilibrium. We need some kind of balance. That balance is represented by Vishnu. So Vishnu, Narayan, Hari, he has numerous names. So Vishnu is always represented by a man who has a crown, he is using a scarf, okay, he has some ornaments. You need weavers, you need goldsmiths in order to have that personality. So no wonder why he is always associated with Lakshmi, because without Lakshmi there is no civilization.
So everything is symbolic over here. You cannot take it literally. But Modi is asking us to take it literally. Why Ram? Why is it necessary? Why Ram? Why not Shiva? Why not Lakshmi? Why not Saraswati? Why Ram? Why Ram is so important? You see, there was a time when Hindus were fond of consuming beef. Hindus rao beef kheto. It's quite evident in the Vedas, it's written in the Vedas that Hindus happened to consume beef long time ago. In those days, economy was primarily agrarian in nature. Krishi pradhan অর্থ ব্যবস্থা ছিল কৃষি প্রধান. So there was an agrarian crisis. ওখানে ক্রাইসিস আসলো সমাজের মধ্যে. তো লোকেরা প্রথমে ব্রাহ্মণদের কাছে গেল. ব্রাহ্মণরা বলল, কেন কি বেদের মধ্যে কিন্তু বিষ্ণু আর এইসব নেই, আসেনি এখনো. বেদের মধ্যে এখন বরুণ, ইন্দ্র এদের কথা বলছেন. দে আর নাথিং বাট পার্সনিফিকেশন অফ ন্যাচারাল ফোর্সেস. এখনো পর্যন্ত কৃষ্ণ, শিব এসব আসেনি এখনো পর্যন্ত. দে আর লেটার গডস অ্যান্ড গডেসেস. এদের এখনো এন্ট্রি হয়নি সিনেমাটার মধ্যে. আমি ওই কালের কথা বলছি. তখন বললো কি, ওরা বললো কি তুমি বরুণ দেবের পুজো করো, এই দেবের পুজো করো, ওই দেবের পুজো করো. স্টোরিজ আর ফেবলস আর a serious issue for the Hindus. তখন ওরা পুজো টুজো করলো, দেখছি কিছুই হচ্ছে না, ইকোনমি পাল্টাচ্ছে না. এখনো ইকোনমি ইজ ইন ক্রাইসিস. They were pastoralists, they were agriculturists, they happened to do fishiculture and all those things, allied activities ওই সময় ছিল. কি করে তো ওই সময় গৌতম বুদ্ধ ছিল. His name was actually Siddhartha. He was Buddha became Buddha later on. Siddhartha means যার অর্থ is already defined. सिद्ध है जिसका अर्थ वही है सिद्धार्थ. Buddha basically means the awakened one, and anyone can become Buddha. You can become a Buddha, you can become a Buddha, anyone can become a Buddha. It means the awakened one. When you will awaken from what? From spellboundedness, from the hypnosis of this society, you will become a Buddha. So he democratized enlightenment. Gautam Buddha was a remarkable personality. দারুণ লোক ছিলেন. তো ওনার কাছে সবাই গেল, গিয়ে ওখানে জিজ্ঞাসা করলো কি এই সমস্যাটার সমাধান কী হচ্ছে. তো বুদ্ধদেব বললেন শো কম্প্যাশন, করুণা দেখাও, করুণা ফর দি টাইম বিং, করুণা দেখাও. They stopped consuming beef and all those things, and economy revived with the passage of time. Now Brahmins thought আমাকে ব্রাহ্মণকে যদি ব্রাহ্মণই না মানে তো আমরা ব্রাহ্মণ থাকবো কোথার থেকে. রাজাকে যদি প্রজা রাজাই না বলে তো রাজা থাকবে কি করে. তো they came up with new theology, they came up with 10 incarnation theory. বলে wait, Buddha is not someone outside the Hindu civilization. Although the term Hindu was not there, but outside, he is not an alien to this culture. He is a part of our culture. He is a part of this system. He is the 9th incarnation of Lord Vishnu. No wonder why they are trying to appropriate all the gods and goddesses today. I am talking about BJP. They think that everything is Hinduism. Everything is, by making this statement, they are trying to appropriate the gods and goddesses of our society for their political mileage, for their political use. Hindutva is not Hinduism, it's a different thing. আর যখন ব্রাহ্মণরা বললো কি হি ইজ দি 9th ইনকারনেশন, মানে 9th অবতার আমাদের, আলাদা লোক না. and the 10th one will be coming in the future. His name is Kalki. So this Brahmins, this Brahminical tendency, this Brahminical mind is just like those capitalists who after reading Das Kapital tried to calm down the proletariat revolution, pacify the proletariat revolution. Oh, proletariats have awakened, they have acquired class consciousness. From class
in itself, to class for itself they have become, so we'll have to pacify them. ওই রকমই ব্রাহ্মণসরা বললো এবারে লোকদেরকে সামলাতে হবে আমাদেরকে, বললো কি 9th ইনকারনেশন আছে নতুন, they are very good at making fables and stories. So all these deities, Rama, Krishna, Buddha, they are all part of this Hindutva politics today, and therefore when this ceremony was taking place in Ayodhya, the ceremony of the Ram Mandir was taking place in Ayodhya, they came up with the statement, Ayodhya ho gayi, ab Mathura ki bari hai. So once we are done with Ayodhya, now we will be moving towards Mathura, the land of Krishna, yet another incarnation of Lord Vishnu. And people who supported this cause, this ideology, they never knew what Vishnu means. What is Rama? What is Krishna? Nobody knows. But they can fight endlessly in the name of Rama and Krishna and Vishnu and all these symbols of Hinduism. The Hanuman is not going to come from above and rescue me out of my problems. That is not the understanding of Hinduism. If we will engage meaningfully with Hanuman, it simply means Hanuman. যে মানকে হনন করতে পারে, one who enables you to move from ego to egolessness, he is Hanuman. Yes. Religion is just like a knife. You can use a knife for cutting vegetables inside your kitchen. The same knife can be used for assassinating someone. It depends upon our intention that gives meaning to that religion, that gives meaning to a knife. Huh? It's our intention defines everything. So religion is innocent, just like science. Religion never made people fight in the World War II. Religion never made people fight in the World War I. Religion is innocent. So now people, when this consecration ceremony was taking place in Ayodhya, এখন রাম মন্দিরের ওই সেরেমনিটা হচ্ছিল আয়োধ্যাতে, তখন এই যে আরএসএস এর লোক, বজরং দলের লোক, and they have made a mockery of Hinduism. I am telling you, this is not Hinduism. I mean, who was Hanuman? I couldn't finish that thing. Who is Hanuman? His name is Bajrang Bali. So what is the meaning of Bajrang Bali? Bajra की तरह बल है जिसके पास, he is Bajrang Bali. He is a misfit and very strong. He is very healthy and he is a misfit because he is my senior from JNU. দাদা এখানে বসে। So, but according to the mythology, means you take any Ramayana, in most of the Ramayanas you will find that according to the mythology, Hanuman was someone who travelled from India to Sri Lanka for what? So that two lovers can meet each other. দুই প্রেমী যেন মিলতে পারে, রাম and Sita in this case. আর আজকে ওনারই নাম নিয়ে একটা দল বানানো হয়েছে ভারত, ওটার নাম হচ্ছে বজরং দল। আরে ওর কাজ কি হচ্ছে, 14th ফেব্রুয়ারিতে পার্কে গিয়ে লাভার্সদেরকে পিটাবে। What a contradiction. I mean, modernity is self-contradictory, you know, especially Hindutva modernity.
it's also self-contradictory. But the question is, why Ram again? Why Ram? It's an interesting question. There is an article by Lawrence Babb. He's an American anthropologist. আর্টিকেলটা আমি বলেছি স্যারকে আমি শেয়ার করবো। উনি বলছেন যে আমাদের ভারতে ডমিনেন্ট কাস্টের কনসেপ্ট আছে। এই কনসেপ্টটা দেওয়া হয়েছিল এম.এন. শ্রীনিবাস বলে একজন ভারতীয় অ্যানথ্রোপোলজিস্ট ছিলেন, সোশ্যোলজিস্ট ছিলেন। উনি বললেন ডমিনেন্ট কাস্টের 3টে ক্রাইটেরিয়া আছে। প্রথম হচ্ছে, অনেকগুলো ক্রাইটেরিয়াকে উনি ন্যারো ডাউন করে 3টে ক্রাইটেরিয়া করেছিলেন। প্রথম হচ্ছে কি নম্বরটা খুব বেশি হবে ডমিনেন্ট কাস্টের। দ্বিতীয় হচ্ছে ওদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকবে। আর তৃতীয় হচ্ছে ওদের কাছে ল্যান্ড প্রচণ্ড থাকবে। তো ইউ ওয়ন্ট বি এবল টু আন্ডারস্ট্যান্ড ইন্ডিয়া আনলেস অ্যান্ড আনটিল ইউ আন্ডারস্ট্যান্ড কাস্ট সিস্টেম ওভার দেয়ার। কিছুদিন আগে স্যারের সাথে কথা হচ্ছিল, আমি স্যার বলছিলেন কি লালনও খুব কাস্টের বিরোধিতা করেছিলেন এক সময় এখানে। লালনকে বোঝার জন্য কাস্ট সিস্টেমকে বুঝতে হবে কি কাস্ট কী হচ্ছে ভারতে। তো এনিওয়েজ, তো ওখানকার যে ডমিনেন্ট কাস্ট যে হচ্ছে উত্তরপ্রদেশের, তার যে চিফ ডেটি ছিল, যে মুখ্য যে ভগবান ছিল, সে রাম ছিল। যে ডমিনেন্ট কাস্ট যে হচ্ছে তার যে মুখ্য ভগবান সে রাম হচ্ছে। এটা লরেন্স বাবের আর্গুমেন্ট হচ্ছে। So when they participated in the politics of Uttar Pradesh, they helped BJP to transform an issue of a district like Ayodhya into a pan-India phenomenon. লরেন্স বাব হেল্প করেছিল, ওই লরেন্স বাব অ্যানালিসিস করেছে এই জিনিসটা, বলেছে কি। আর So it has a North Indian dimension. Now even the RSS is an organization which is everywhere in India today. But it's centralized. It is a North Indian phenomenon. However, people of South have also consented to it. They have participated. Saying that Rama comes from North India, right? There are Lawrence Babb argues that there are more than 100 Ramayanas in our country, but why only one version of Ramayana acquired popularity over time? This is the question that concerns him. Lawrence Babb also argues that many Indians are unaware of the fact that when Lord Rama returned back to Ayodhya after assassinating Ravana, Sarvaparyu Brahmins, there are many Brahmins, different versions of Brahmins in India, Sarvaparyu Brahmins left Ayodhya. Why? Because Ram was accused of Brahma Hatya. ও ব্রাহ্মণকে মেরে এসেছিল অযোধ্যাতে ফেরত, তোকে তো পূজনীয়ই হচ্ছে না। রাবণ তো ব্রাহ্মণ ছিল, ও ব্রাহ্মণকে হত্যা করে ফেরত আসছে, ও ফেরত অযোধ্যাতে। ব্রাহ্মণরা ছেড়ে চলে যাচ্ছে অযোধ্যা, আর ওকে এখন পুজো করে ওকে মন্দিরে বসাবার কথা বলা হচ্ছে। আর সেটাও যে বসানো হলো মন্দিরে, সেটাও ভুলভাবে বসানো হলো। It has nothing to do with Hinduism. The politics of BJP has nothing to do with Hinduism. আমি নানান রকমভাবে ওটাই বোঝাবার চেষ্টা করছি। এটা শুধু লোককে বোকা বানাবার এখানে রাজনীতি হচ্ছে, লোককে বোকা বানাবার এখানে রাজনীতি হচ্ছে। The Bajrang Dal has nothing to do with Bajrang Bali. কিন্তু why Rama? Why not other deities? ওইটাই তো ডমিনেন্ট কাস্ট আছে, ও চাইতো কি এখানে মন্দিরটা হোক, ওর ওটা চিফ ডেটি হচ্ছে। আর দে হ্যাভ, আমি বললাম ডমিনেন্ট কাস্ট হওয়ার 3টে ক্রাইটেরিয়া আছে। পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, ও পলিটিক্যাল নাম্বার, ওদের প্রথমে তো নাম্বার খুব বেশি থাকবে, পলিটিক্যাল পার্টিসিপেশন ওদের প্রচণ্ড থাকবে। আর তৃতীয় হচ্ছে ল্যান্ড, দে হ্যাভ ল্যান্ড, সো দে আর ইন পাওয়ার অ্যান্ড দে ওয়ান্ট দিস টু হ্যাপেন। ডমিনেন্ট কমিউনিটি কাস্ট আছে ওখানে, ক্ষত্রিয় আছে, কুর্মি আছে, এরা যত ওখানকার কাস্ট ডমিনেন্ট কাস্ট আছে না, ওদের চিফ ডেটি হচ্ছে লর্ড রাম। বাকি ওই রাম যে যার কথা ও বলছে, রামও তো যদি, although there are more than 100 versions of Ramayana in India, 2 versions are very popular. দুটো ভার্জন অফ রামায়ণা প্রচণ্ড পপুলার ইন্ডিয়াতে। প্রথম হচ্ছে আপনার বাল্মীকির রামায়ণা। বাল্মীকিজি ওয়াজ এ ডেকয়েড টার্নড অথর, ওনার বাল্মীকিজি ওয়াজ এ রিয়েলিস্ট, হি ওয়াজ নট অ্যান আইডিয়ালিস্ট। অ্যান্ড ইন দিস ভার্জন অফ রামায়ণা, Lord Rama is an ordinary human being. He is not God. He is not a celestial being.
who is incarnating from somewhere. Omni kichu na. And the second version of Ramayana, which is popular, is the author is Tulsidas, and Tulsidas was a poet, and just like other poets, he had a poetic license. So he used metaphors and similes to aggrandize the persona of Lord Rama, and this version of Ramayana was very close to the dominant caste of the state of Uttar Pradesh, which is why they took it very seriously. So it's their ego trip that led to the construction of Ram Mandir, which was not at all properly consecrated. ওটা বানানো হয়নি ঠিক করে। আর ইনফ্যাক্ট একটা পলিটিশিয়ান আছে আমাদের ওখানে, লালু প্রসাদ যাদব, he argued that Modi is not a Hindu. বুঝলেন, কারণ এটা হচ্ছে কি যখন মোদির মা যখন এক্সপায়ার করে যান তখন ওই রিচুয়ালসগুলো ফলো করা হয় না যেটা একটা হিন্দুকে ফলো করা উচিত। He didn't shave his hair. So Hindutva and the politics in the name of Rama or Hinduism has nothing to do with the Hindus of our country or the tradition of our nation. So this is the argument I was trying to make. That's all. Thank you for listening.